অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের তরফ থেকে এবং আমাদের নিজেদের তরফ থেকেও। এবং এটা আমরা আজকে আপনাদের সাথে মিলিত হয়েছি। আপনারা জানেন গত কিছুদিন আগে আমরা প্রেস মিট করে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলাম। 17 থেকে 24 জুন পর্যন্ত আমাদের বিভিন্ন পর্যায়ে সেখানে আন্দোলনের ডাক আমরা দিয়েছিলাম। এতে দেখা গেল গোটা রাজ্যের মধ্যে বিশেষত এডিসি এলাকা সহ গোটা রাজ্যের মধ্যে ব্যাপক সাড়া আমরা সেখানে পেয়েছি। ব্যাপক মানুষের অংশগ্রহণ সেখানে আমরা লক্ষ্য করেছি। এই 17 থেকে 24 7 দিনের প্রোগ্রামে মোট 343টা জায়গায় প্রায় 10,000-এর উপর মানুষ এই আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছে। যদিও বেশ কয়েকটা জায়গায় প্রচণ্ড ধরনের জেডিপি আইপিএফটি যে তরফ থেকে বাধা ছিল, সেখানে এই আন্দোলনটাকে বানচাল করবার রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। বিশেষ করে এগুলো হয়েছে কমলপুর, খোয়াই, তেলিয়ামুড়া, জিরানিয়া, শান্তির বাজার, সাবরুম, এই সমস্ত বেশ কতগুলো জায়গায় এই আন্দোলনটা যাতে সাধ্যপার গণমুক্তি পরিষদ যে সাধ্যপার দাবি, এই দাবি যাতে সংগঠিত হতে না পারে তার জন্য এটাকে আটকাবার চেষ্টা হয়েছিল। যদিও সমস্ত ধরনের বাধা বিপত্তিকে, সমস্ত ধরনের প্রতিকূলতাকে অতিবাহিত করেই সফলভাবে এই আন্দোলনে সফল আন্দোলন হয়েছে বলে আমরা দাবি করতে পারি। 343টা জায়গায় প্রায় 10,000-এর উপর মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। তার জন্য আমরা রাজ্যবাসী, শান্তিকামী মানুষের সকল অংশের মানুষকে ধন্যবাদ জানাই। সকলের সহযোগিতায় আমাদের আন্দোলন আমরা সফলতা লাভ করতে সক্ষম হয়েছি। আজকে আমরা আবার নতুন করে আজকে আমাদের সংগঠনের কর্ম পরিষদ এবং কেন্দ্র মহকুমা কমিটির সভাপতি সম্পাদককে নিয়ে বর্ধিত আকারে অনেকটা কেন্দ্র কমিটির মিটিংয়ের মডেলেই আমরা আজকে মিটিং করেছি। এই মিটিংয়েও কতগুলো সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এই সিদ্ধান্তের মধ্যে মূল কথা হলো হবে মূল স্লোগানটা হলো আমাদের আগে যেখানে 343টা জায়গায় হয়েছে, পাড়ায়, গ্রাম, ব্লক, পঞ্চায়েত, জোন, এইরকমভাবে এখন আমরা যেটা ঘোষণা করতে চাইছি 10ই জুলাই থেকে 25শে জুলাই কামিও হিন্দি প্রোগ্রামটাই নাম হচ্ছে কামিও হিন্দি, মানে গ্রামে চলো, পাড়ায় চলো। কামিও হিন্দি ত্রিপুরা রাজ্যে 527টা ভিলেজ কমিটি আছে। টোটাল যদি আমরা হিসাব করে দেখি প্রায় 8-10 হাজার মতো পাড়া আছে। সমস্ত পাড়ায় যাতে আমাদের পদার্পণ হয়। পাড়াও হিন্দি, মূল আন্দোলনটার কর্মসূচিটার নামই হচ্ছে কামিও হিন্দি। প্রত্যেক কামিতেই যাতে আমরা যেতে পারি, যাব, মানুষের দাবি নিয়ে, মানুষের কথা নিয়ে, আমাদের যে স্বার্থকর দাবি এর সাথে নতুন করে যে সমস্ত সমস্যা, স্থানীয় সমস্যা আছে। কিছুদিন আগে আমি সামন 5 গ্রামে গেলাম, 3 মাস ধরে বিদ্যুৎ নাই। নলবগলাতে গেলাম, 2 মাস ধরে বিদ্যুৎ নাই। এরকমও আছে মানে খাওয়ার জল নষ্ট হয়ে গেছে, 1.5 মাস 2 মাস হয়ে গেছে, সেখানে ছায়ের ব্যবস্থা হচ্ছে না। মান্দায় চাকমা এলাকাতে গেলাম, প্রত্যেক বছর কাঁচা ভাত দিয়ে সেখানে জমিতে চাষাবাস করা হতো। কিন্তু আজকে 2018 পর থেকে
প্রায় 200 কানের উপর জমি হবে, সেখানে কোনো চাষাবাসের কোনো ব্যবস্থাই হচ্ছে না। কাজে স্থানীয় দাবি সহ আমাদের 7 দফা দাবিতে স্থানীয় হিন্দি, স্থানীয় মানুষের সাথে কথা বলো, স্থানীয় মানুষকে যুক্ত করো, এই দাবি সপক্ষে মানুষকে সংগঠিত করো। কাজেই এই হচ্ছে 10ই জুলাই থেকে 25শে জুলাই পর্যন্ত হবে। দ্বিতীয়ত প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি, এটা হচ্ছে যেটা আমাদের প্রেসিডেন্ট বলবেন বিস্তারিত, তবুও আমি সংক্ষেপে হলো বলছি। এটা হচ্ছে 10 তারিখ জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত গ্রামের কৃষকদের যে মৌলিক যে সমস্যা, এর সাথে গ্রামের বিশেষত প্রজাতির জনসমাজের যে সমস্ত সমস্যাগুলি আছে, এগুলি আপনার ফেসবুক ক্যাম্পেইন, ইউটিউবে ক্যাম্পেইন, মানে মোবাইলে, মানে যন্ত্রের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইনের যে কর্মসূচি, এটা প্রতিটা জনপদের যে সমস্ত যে সমস্যা আছে এগুলো লাইভ ক্যাম্পেইন হবে, ভিডিও করে ক্যাম্পেইন হবে। যারা প্রকৃত কৃষক, যারা প্রকৃত মানে টিম, যারা সমস্যায় আছেন, তাদের সাথে সরাসরি কথা বলে দেশের মানুষ, রাজ্যের মানুষের নজরে আমরা নিয়ে যাব, সরকারি নজরে নিয়ে যাব। কাজেই এটাও আমাদের 10 তারিখ জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত এই কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি। এছাড়া অগাস্টের এই আন্দোলনের পরেই অগাস্টের থেকে আমাদের ধরনের সেখানে প্রকাশ্য সভা, ডেকোরেশন, ব্লগ, জোনাল, অফিস, এগুলি তো চলছেই। এটা এখনও কন্টিনিউ করবে। এটা আজকে আবার আমরা আলোচনা করে ঠিক করেছি। এছাড়া স্থানীয় যে বিভিন্ন যে সমস্যাগুলো আছে, স্থানীয়ভাবেও ভিলেজ কমিটিগুলিতে এখানে ডেকোরেশন হবে। এটা ওই গ্রামীণ হিন্দি এই প্রোগ্রামের সাথে এটাও সম্পৃক্ত থাকবে। এরকমভাবে এই আন্দোলনটা এখানে করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এছাড়া আপনারা জানেন 3রা জুলাই দেশের মধ্যে এটা কি চলছে, আন্তর্জাতিক বাজারে যদি ধরি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে তার দাম, তেলের যে দাম, যেখানে আপনার এই যে যদি বলি আপনার অস্বাভাবিকভাবে, অবিশ্বাস্যভাবে তেলের দাম সেখানে বাড়ছে। যে তেলের দাম আন্তর্জাতিক বাজারে সেখানে কত 30 টাকা না 24 টাকা হওয়ার কথা ছিল, 27 টাকা না কত হওয়ার কথা ছিল, একটা মনে নেই। কিন্তু এই তেল এখন হয়ে যাচ্ছে 82 টাকা। এমনকি আমাদের পাশে যে দেশগুলো আছে, আমি গত কিছুদিন আগেও ভুটানে গেলাম, সেখানে আমাদের দেশে যখন 75 টাকার তেল চলে, তখন সেখানে 50 টাকার নিচে তেল। পাকিস্তানে যত তেলের দাম আমাদের এখানে বিক্রি হচ্ছে, অথচ একই দোকান থেকে ওপিয়া কান্ট্রিগুলি থেকে তেলগুলো আমদানি করছে, এখানে কিনে আসছে। কিন্তু একই দোকান থেকে, একই পাশের দেশগুলো একই জায়গা থেকে তেল কিনে আনার পরেও এই তেল এমন পর্যায়ে ট্যাক্স মানুষের উপর বোঝা চাপিয়ে এই তেলের দামটা আকাশ ছোঁয়া করছে। এই দিনে 22 বার তেলের দাম বৃদ্ধি হলো। ভারতে কোথাও আসছে কিনা, ঠিক গোটা দুনিয়ায় আছে কিনা আমার পক্ষে জানা নেই। এটা চলছে, কাজে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিভিন্ন বামপন্থী দলগুলো 23 তারিখ এই আন্দোলন কর্মসূচিতে করবেন। আমরা গণমুক্তি পরিষদ এই আন্দোলনকে সমর্থন জানাবো, এই আন্দোলনে আমরাও সামিল হব। অনুরূপভাবে 7ই জুলাই, এটা হচ্ছে 7ই জুলাই। 3রা জুলাই হচ্ছে, এটা যেটা বলবেন আমাদের প্রেসিডেন্ট বলবেন, এটাও একই অবস্থা চলছে।
এই যে কয়লা খাদানের নামে পঞ্চমশীল এলাকায় জোর করে এই জায়গাগুলো দখল নিয়ে নেওয়ার চেষ্টা। তথ্য এলাকায় তথ্য এলাকায় সশস্ত্র জেলা পরিষদ এলাকায় কোনো জমি সেরকমভাবে মানে উচ্ছেদন করা যায় না, অকুপাই করা যায় না, কিন্তু দেশের সমস্ত আইন কানুনগুলোকে একেবারে উলঙ্গভাবে সেখানে এটাকে এই আইনগুলোকে বাদ দিয়ে এখন ওই জায়গাগুলো দখল নেওয়ার চেষ্টা হচ্ছে। তার জন্য আমরা ৩রা জুলাই গোটা দেশের সাথে এই আন্দোলনটা হবে, এটা আমাদের দেশের বলব। এর সাথে যেটা আমি বলতে চাই, আর যে কাজ খাদ্যের প্রচণ্ড ক্রাইসিস চলছে, আমাদের মাননীয় সরকারের হয়তো উনি মানে প্রবক্তা হতে পারেন, প্রতিদিনই বলছেন কাজে কোনো সমস্যা নাই, খাদ্যে কোনো সমস্যা নাই, কিন্তু ঘটনা কী চলছে আমি পুরোনো দিনগুলো বাদই দিলাম। এপ্রিল, মে, জুন, গতকাল সন্ধ্যা মানে রাত 10টা থেকে গভর্নমেন্টে যে সমস্ত মানে ডাউনলোড করা আপলোড করা আছে, এই আপলোড যেটা করা হয়েছে ওয়েবসাইটে, তার হিসাবও যদি আমি দেখি তাহলে কতদিন কাজ হয়েছে। এডিসি এলাকায় গড়ে 5 দিন কাজ হয়েছে 3 মাসে। কোথায় কি কাজ হয়েছে যদি বলি, ধরুন আমি একটা এক্সাম্পল বলি, প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একটা করে বলি। যদি বলি ধলাই ডিস্ট্রিক্টে কাজ হয়েছে আপনার শামল ব্লকে কাজ হয়েছে কতদিন, 6 দিন করে কাজ হয়েছে। না একটু ভুল হয়েছে। ধলাইতে কাজ হয়েছে 18 দিন 3 মাসে, গতকাল রাত 10টা পর্যন্ত, তার মানে 6 দিন মাসে। ঠিক অনুরূপভাবে গঙ্গানগর 5.33, নয়শাবাড়ি 4.66, মানে 4 দিন কাজ হয়েছে ইয়েতে। সেরকমভাবে যদি আমি ওয়েস্টে যদি কথা বলি তাহলে একই অবস্থা। আপনার মোহনপুর, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বিধানসভা কেন্দ্রের এলাকার ব্লক যদি বলি, সেখানেও 3 দিন করে কাজ হয়েছে, 10 দিন কাজ হয়েছে মোহনপুর ব্লক 3.35%। লেফুঙ্গা ব্লকে কাজ হয়েছে 16.66%, মানে 5.55%, মানে 5 দিন কাজ হয়েছে আপনার ইয়েতে, এই 3 মাসে গড়ে। তো এই যদি অবস্থা হয়, গড়ে আমার কাজ হয়েছে মাত্র 5 দিন। 5 দিন যদি কাজ হয়ে থাকে, কাজের আকাল হবে না কাজ যে বন্যা বইবে, আপনারই এটা বিচার করুন, মানুষ বিচার করুক। কাজের কথা তো বলছে, এই যে এই হচ্ছে অবস্থা, কাজে এরকমটা কেন হবে? তার জন্য আমরা যে স্বার্থপর দাবিতে আমরা বলছিলাম 200 দিন কাজ দেওয়ার ব্যবস্থা করুক, আপনাদেরই প্রতিশ্রুতি 340 দিনে কাজ ব্যবস্থা মানে মজুরির ব্যবস্থা করুক। আর এই যে 5 দিনের কথা যে বলছি, পরে 5 দিন কাজ হচ্ছে, এটাও পেমেন্ট পাচ্ছেন এখনো, এটাও নিয়মিত পেমেন্ট নাই। আমরা বলছি 7 দিনের মধ্যে পেমেন্টের ব্যবস্থা করো, কিন্তু এটারও পেমেন্ট নাই। পরে 5 দিন কাজ করার সত্ত্বেও তার কোনো পেমেন্ট নেই। দ্বিতীয়ত, আসলে এটা অত্যন্ত দুর্ভাগ্যের, আমাদের সমাজের সবচেয়ে দুর্বল অংশের মানুষ, বিধবা মা, পরিত্যক্তা মানে কি বোন, বিকলাঙ্গ ভাই বোন, এই সমস্ত সমাজের সবচেয়ে দুর্বল অংশের মানুষ বামপন্থী সরকার থাকাকালীন 32-33টা এই সমস্ত সমাজের সবচেয়ে দুর্বল অংশের মানুষদেরকে সামাজিকভাবে যাতে তারা বেঁচে থাকতে পারেন, সম্মানে যাতে থাকতে পারেন, সমাজের স্বীকৃতি নিয়েই যাতে থাকতে পারেন, তার জন্য এই বাধাগুলো চালু করা হয়েছিল। 2018 ইলেকশন হলো,
ইলেকশনের 6 মাস আগে থেকে সমস্ত কাজ বন্ধ, তার মানে এখন 3 মাস হয়ে গেছে। মানে যদি আমি 6 মাস আগে যদি ধরি, তাহলে আজকে 18-20 জুন মাস যদি ধরি, তাহলে প্রায় 3 বছর উপর হয়ে গেল মানে এই স্কিম থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। সরকারের কাছে 20,000-এর উপর দরখাস্ত জমা করেছে বিকলাঙ্গ ভাইদের, বিধবা মায়েদের, বোনেদের বা আপনার পরিত্যক্ত স্বামীদের সব বিভিন্ন ধরনের দরখাস্ত করেছে 20,000-এর উপর। আমরা গ্রামে বলি যা খবর পেয়েছি পাচ্ছি, এটা কম করে 25,000-এর উপর হবে। কেন 3 বছর লাগবে? কেন 3 বছর লাগবে? কাজেই আমরা চাই অতি সত্বর, ঠিক আছে লকডাউন চলছে, অমুক চলছে, এটার জন্য এই টাকা দেওয়ার জন্য লকডাউন আটকাবার মতো অবস্থা নেই। কাজেই মানে এই যে ভাতাগুলো যাগুলি দেওয়া, সামাজিক যে সমস্ত স্কিমগুলো আছে, এগুলি অতি সত্বর দেওয়ার জন্য ব্যবস্থা করা হোক। 3 নম্বর আরেকটা বিষয় আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা হচ্ছে এখন হচ্ছে হর্টি এবং কৃষির মৌসুম। এখন বর্ষা আসছে, কৃষির মৌসুম, কিন্তু সার নাই, সারের হাহাকার চলছে। জমিতে চাষ করার আগে পটাশ সার দেয় যাতে মাটিগুলো মানে জাবড়াগুলো, আগাছাগুলো যাতে পচানোর জন্য এগুলি দেওয়া হয়, এগুলি ঠিক মতো পাওয়া যাচ্ছে না। কোথায় কীভাবে আসবে এখনও বোঝা যাচ্ছে না। আমরা বলছি তাড়াতাড়ি সারের ব্যবস্থা করা হোক। এমনিতেই কিছুই পাওয়া যাচ্ছে না, এর মধ্যে টাকা দিয়ে কিনেও যদি পাওয়ার ব্যবস্থা না হয়, কৃষকরা কীভাবে বাঁচবে? কৃষককে উন্নতি কী করে হবে? কাজে আমরা দাবি করছি, আবারও দাবি করছি, কয়েকদিন আগেও আমরা আপনাদের মাধ্যমে সরকার দৃষ্টিতে নিয়েছিলাম, আবারও এই দাবি করছি। এছাড়া আসলে এখন একটা সিজন, আমরা গণমুক্তি পরিষদ থেকে একটা টিম কয়েকটা জায়গায় সফর করেছিলাম। আনারস চাষি এলাকায় গিয়েছিলাম। 16-17 সালে 10 ইঞ্চির নিচে যে আনারসের দাম ছিল 7 টাকা 8 টাকা, এই আনারস এখন হচ্ছে 5 টাকা 6 টাকা। গত বছর সরকার 13 ইঞ্চির উপর যে আনারস হবে তার দাম ঘোষণা করেছিলেন 15 টাকা করে কিনবে। এতে বলা হয়েছিল 200 আপনার প্রায় 20 লক্ষ আনারস সেখানে থেকে কেনা হবে, কেনা হয়েছে মাত্র 6,000। এরপরও যে দাম এখন, যেহেতু গভর্নমেন্ট কিনছে না, গভর্নমেন্ট ঘোষণা করার পরও এখন এটা এই আনারস আগরতলা আসছে, কিছু আসামে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে। যে আনারসটা 12 ইঞ্চির উপর যে আনারসের দাম 11 টাকা 12 টাকা ছিল আজকের থেকে 2 বছর আগেও, আজকে এই দাম তো বাড়ার কথা। এই আনারস এখন হচ্ছে 9 টাকা 10 টাকা। এরপরেও টাকা দেওয়ার পরও পাইকারদের হাতে যারা কিনছে তারা অভিযোগ করছেন, আমরা আনারস দিয়ে দিচ্ছি 9 টাকা 10 টাকা, যেটা 11 টাকা 12 টাকা করে বিক্রি করতাম। 12 ইঞ্চি 10 ইঞ্চির উপর যে আনারসগুলো, এগুলি বিক্রি করার পরও যথাসময়ে টাকা পয়সা পাচ্ছে না। ঠিক আছে, টাকা পয়সা দিচ্ছে, এটা ফরিয়াদ এবং ক্রেতা বিক্রেতাদের ব্যাপার, কিন্তু বাজারের দাম তো অন্ততপক্ষে পাওয়া উচিত। আমরা অনেক দাগ দুধ পিটিয়ে শুনেছিলাম কি কুইন আনারস দুবাই যাবে, বিদেশে পাড়ি দিবে। লকডাউনের জন্য আমেরিকার আপেল ত্রিপুরায় চলে আসছে, মান্দাইতে পর্যন্ত পাওয়া যাচ্ছে, আনাচে কানাচে চলে যাচ্ছে, আপেল যাচ্ছে, কমলা যাচ্ছে, কিন্তু আমার কুইন আনারস লকডাউনের জন্য নাকি অন্য কারণে এটা দুবাই যাচ্ছে না, এটা আমেরিকায় যাচ্ছে না, কেন জাপানে যাচ্ছে না? আমাদের প্রশ্ন হচ্ছে এটা কেন যাবে না? নেওয়ার ব্যবস্থা করা হোক। সরকার ঘোষণা করেছে, সরকার অনেক আশা আকাঙ্ক্ষা মানে কি অনেক প্রত্যাশা মানুষের মধ্যে তৈরি হয়েছিল। মানুষ আশা করেছিলেন যে না, নিশ্চয়ই এই কুইন আনারস বিদেশে আপেল যদি আমার রাজ্যে আসতে পারে, আমার দেশে কুইন আনারস কেন বিদেশে যাবে না, সেই আশায় অনেকেই নতুন করে
ওই আনারস লাগানোর চেষ্টা আনারস লাগিয়েছিলেন, এই আনারস কিনবার লোক নাই এখন, কৃষকরা বলছে। কাজে আমরা চাই এই আনারস তাড়াতাড়ি কেনার ব্যবস্থা করা হোক, দুবাই নিয়ে যাক, দিল্লিতে যাক, এটা বিক্রির ব্যবস্থা করা হোক। শুধু তাই না, জেএমপি থেকে আমরা একটা টিম দিয়েছিলাম, ভয়ঙ্কর অবস্থা। এই যে লেবু চাষি, যে লেবুটা আজকে থেকে 2 বছর আগে শতে 140, 150, 160 টাকা পর্যন্ত বিক্রি করা হতো, এই লেবু 40 টাকা, 50 টাকা, 60 টাকা উপর বিক্রি করা যাচ্ছে। আর এবার তো আরো ভয়ঙ্কর, এই লেবুতে এখন ওই কি পোকা ধরেছে, এটা হলুদ হয়ে যাচ্ছে। প্রায় বাগান, মানে হেক্টর বাগান, এটা হলুদ হয়ে যাচ্ছে। এটা কেনবার লোক থাকছে না। আমাদের নজরে আসার পর আমরা এগ্রিকালচারের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। উনি বলছেন সরকারি নজর নিয়ে যাবেন, ওনারা দেখবেন, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুফল আমরা পেলাম না। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব, তাড়াতাড়ি তাদের কেন এই রোগটা হয়েছে, শুনলাম এটা ভিটামিনের অভাবে নাকি হয়েছে, বামফ্রন্ট সরকার থাকাকালীন লেবু লাগানোর পরেও তাদের ওষুধপত্র দিত, ভিটামিনের ব্যবস্থা করা হতো, এতে করে এই যে রোগ থেকে খানিকটা পরিত্রাণ পেত। কিন্তু এখন এই ওষুধ দেওয়ার কোনো ব্যবস্থা নাই, তার জন্য এই ধরনের রোগ ধরেছে, ফলে ভয়ঙ্কর ক্ষতি শিকার করা হচ্ছে। আমরা চাই তাদের এই ক্ষতি যাতে না হয়, এটা যাতে বাজারে মূল্য যাতে পেতে পারে সে ব্যবস্থা সরকার করুক। একই অবস্থা কলা চাষিদের, আমার সামনে কলা বিক্রি হয়েছে 130 টাকা। ওরা বলেছে কলা 2 বছর আগে আমরা 200 টাকা বিক্রি করতাম, আর এই কলার সরি এখন 130 টাকা, 140 টাকা। চাপা কলা, অবশ্য অন্যান্য কলা, সবজি কলা, কচি কলা, এটা দাম মোটামুটি রিজনেবলই আছে, এটা ঠিকই আছে, এটা ঠিক আছে। কিন্তু চাপা কলার দাম কমেছে, লেবুর দাম ভয়ঙ্করভাবে কমেছে, আনারসের দাম ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আর একটা আমাদের রাজ্যে চাষিদের তৃণভূমিকে ব্যবহার করে অর্থ উপার্জন করতে, এটা হচ্ছে বাঁশ চাষ, কংক্রিট বাঁশ। যে বাঁশের দাম 10 টাকা 12 টাকা ছিল, 3 টাকায় এই বাঁশ কিনতে চাইছে না এখন, 3 টাকায় কিনতে চাইছে না কেউ, বাঁশ পরে রয়েছে। এখন আমরা জেএমপি থেকে একটা টিম গিয়েছিলাম, বাসের মালিক বলছে 74 মাস আসলে পরে যখন পাতা পড়ে যাবে তখন এই বাগানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। আমরা ওনাকে আশ্বস্ত করলাম, আমরা কথা বলছি, আন্দোলন করছি, আপনার বাসের দাম পাবেন, আন্দোলন হবে, কথা বলবেন, আপনারা কথা বলে আন্দোলন করতে হন। যদি দামই তো পাচ্ছে না, এই করে কী করে হবে? কাজেই এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকেও জানাতে চাই, সরকারকেও জানাতে চাই। এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আজকে আমি মিলিত হয়েছি। এই হচ্ছে আমার তরফ থেকে জেএমপি থেকে বলাইতে বলেন আমাদের প্রেসিডেন্ট। বন্ধুরা, আপনারা আমাদের জেনারেল সেক্রেটারির কাছ থেকে আমাদের সাংগঠনিক কিছু সিদ্ধান্ত, আগামী কর্মসূচি এবং রাজ্যের অর্থনৈতিক যে কী চেহারা, করুণ চেহারা ধরেছে তার কিছু আপনি শুনেছেন। আমি তার সাথে এটা যুক্ত করতে চাই যে আজকে রাজ্যের যে একটা প্রচণ্ড ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করেছে, যেখানে আপনারা যারা সংবাদ মাধ্যমের লোক, আপনারাও এই জায়গাতে নিরাপদ নয়। রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে তলানিতে নেমে এসছে বললেও কম বলা হবে। এটা সম্পূর্ণভাবে চলে গেছে যে মুষ্টিমেয়
দলের সমাজ বিরোধী এবং একদল স্বার্থান্বেষী লোক তাদের হাতে, আর তাদের কথা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে তাদের কথায় উঠতে হচ্ছে, বসতে হচ্ছে। আমি শুধু কয়েকটা ঘটনা এখানে উল্লেখ করতে চাই, আপনারা আরো ভুক্তভোগী। এই যে আজ থেকে এখন থেকে ৬০-৭০ ঘন্টা আগে প্রসেনজিৎ চক্রবর্তী নামে এই শাসক দলেরই একজন খুব পুরনো লোক, আরএসএস এর বড় নেতা, কি পরিস্থিতি হলে পরে তিনি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের দলের যে সর্বভারতীয় সভাপতি, তার উদ্দেশ্যে তারা যে ভাষায় কথা বললে বুঝেন সেই ভাষায় ত্রিপুরাজ্যের মধ্যে যে ঘটনাগুলি ঘটছে এবং অন্যায়ের বা ত্রিপুরাজ্যের মধ্যে যে সমস্ত অরাজকতা চলছে, সংবিধান বহির্ভূত কাজ চলছে, জনজীবনের উপর নানা ধরনের অন্যায় চলছে, তার বিরুদ্ধে কথা বললেই কি ধরনের যে আক্রমণ নেমে আসে, তিনি শাসক দলের একজন পূর্ণ লোক হয়েও তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তো এইরকম একটা অবস্থায় আপনাদের সাংবাদিক বন্ধু দিবাকর দেবনাথ এবং এরকম আরো বহু এবং সাধারণ মানুষ, আর সেই জায়গায় বিরোধী দলের অবস্থা কি হতে পারে। প্রসেনজিৎ চক্রবর্তী হলো একটা জ্বলন্ত উদাহরণ ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলা কোথায় নেমে গেছে। এরপর আপনারা দেখেছেন টাকার জলা, গন্ডাছড়া, এখানে এই শহরের উপকণ্ঠে রানীর বাজার এলাকাতে শুধু যে সাধারণ মানুষরা, বিরোধী দল তো সেই প্রথম দিন থেকে আক্রান্ত হচ্ছে, এখন এই আক্রমণ ঘরে ঘরে এবং শরিক দলের মধ্যে এবং প্রাণঘাতী এবং যথারীতি সেই ৯ই মার্চ ২০১৮ যেদিন বিপ্লব দেব শপথ গ্রহণ করে সেদিন থেকে একজন খুনিও গ্রেপ্তার হয় না, অপরাধী গ্রেপ্তার হয় না। 10টা এফআইআর এর মধ্যে কোনো ক্রমে একটা এফআইআর গ্রহণ করা হলেও সেই এফআইআর এর কোনো ধরনের তদন্ত হয় না। অপরাধীর একটা স্বর্গরাজ্য ত্রিপুরা তৈরি হয়েছে এবং তার জন্য সম্পূর্ণ দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার একান্ত সহযোগী মন্ত্রী রতনলাল নাথ। কারণ তারা সাংবাদিক সম্মেলন করে তারা বলেন যারা ব্লাড ব্যাংকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আক্রমণ করেন তাদেরকে গ্রেফতার করা যায়, যারা ত্রাণ বিলিতে আক্রমণ করেন তাদেরকে ধরা যায় না। তো স্বাভাবিক এই ভাষার অর্থ কি? যারা চুরি করবে তাতে ধরা যাবে না, যারা খুন করবে তাতে ধরা যাবে না। এটা একটা ক্রিমিনাল অফেন্স। একজন মিনিস্টার সাংবাদিক সম্মেলন করে অপরাধীকে ধরা যায় না, তার মানে হলো এইভাবে পুলিশ প্রশাসনকে নির্দেশিকা দিচ্ছে না তাদেরকে ধরা যাবে না। দিস ইজ কাইন্ড অফ এ ক্রিমিনাল অফেন্স। এটা দুর্ভাগ্যজনক ত্রিপুরাজ্যের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। এবং এই যে আজকে খুন খারাপি, এখানে এই জুন মাসেরই আমি বিভিন্ন আপনাদের পত্রপত্রিকা ঘেটে একটু পরিশ্রম করে এখানে এনেছি।
অনেকগুলো পত্রিকা মিলিয়ে আবার যদি এই ইয়ে না হয়, যদি কমন যেই জুন মাসে 6 জন খুন হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে 19 জন, ধর্ষিতা হয়েছেন 6 জন, শ্লীলতাহানি হয়েছে 4 জন, অন্যান্য নানা ধরনের জঘন্য অপরাধ হয়েছে আরো 14টি। রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে সিপিআইএম দল, তার অফিসে হামলা হয়েছে 3টি, এবং বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা কর্মীদের বাড়ি আক্রমণ হয়েছে, লুটপাট, অগ্নিসংযোগ হয়েছে 22টি, দৈহিক আক্রমণ হয়েছে 24টি, রাবার বাগান ধ্বংস হয়েছে 1টি, ব্লাড ব্যাংকে হামলা হয়েছে 6টি, এবং ত্রাণ বিতরণে হামলা হয়েছে 3টি। শুধু জুন মাসের হিসাব। একটা রাজ্যের আইন শৃঙ্খলার চেহারা যে কোথায় নেমে গেছে, এরকম তো ত্রিপুরা ছিল না। ত্রিপুরা রাজ্যের পুলিশ এই ধরনের অকর্মণ্য কখনো ছিল না। ত্রিপুরা রাজ্যের বৃহদাংশ সংখ্যাগরিষ্ঠ পুলিশ অফিসার, তাদের প্রতি আমাদেরও আস্থা আছে, জনগণেরও আস্থা আছে, এবং তারাও এই অপরাধী দমন করতে চান। বিভিন্ন স্তরের, একের উঁচু স্তর থেকে নিচু স্তর অব্দি অনেক পুলিশ অফিসারের সাথে কথাবার্তা হয়। তারা কাজ করতে পারছে না, ডাইরেক্ট হস্তক্ষেপ সেখানে হচ্ছে। এইভাবে এই ত্রিপুরা রাজ্যকে একটা অপরাধ নগরীতে ঠেলে দেওয়া হচ্ছে। সেখানে আসামিরা ঘুরে বেড়ায়, দোষীদের বিরুদ্ধে এফআইআর করা হলে পরে উল্টু যারা আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে মামলা হয়, এবং সেই জায়গায় কতিপয় দলদাস পুলিশ অফিসার, সংখ্যায় তারা খুবই কম, তারা সংখ্যায় বেশি হলে তো আরো ক্ষতি হতো। আজকে এইভাবেই একটা পুলিশের ভেতরেও, একটা জনগণের মধ্যেও এগুলোর বিরুদ্ধে যে একটা ক্ষোভ ক্রমশ দমায়িত হচ্ছে, এবং পুলিশের ভেতরেও এটা তাদের জন্য, তাদের স্বাভিমানের, তাদের কর্তব্যের, দেশপ্রেমের প্রতি একটা আঘাত, যে এরকম একটা ঘটনা তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। এরকম একটা জায়গায় অর্থনীতির অবস্থা আপনি শুনেছেন, আমি এখানে ব্যাখ্যা করতে চাইছি না, যে অর্থনীতির অবস্থা যে কোন জায়গাতে। আপনারা রেগার কাজের কথা শুনেছেন, প্রধানমন্ত্রী তিনি নাকি আজকেও 4টায় ভাষণ দিয়েছেন, আমি শুনতে পারিনি, মিটিং ছিল আমাদের। আর ওটাকে রেফারেন্স তুলে ধরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রীকে পাশে বসিয়ে এই রাজ্য যে সেই 20 লক্ষ কোটি টাকা স্টিমুলাস প্যাকেজের এত টাকা আসছে, এই রাজ্য যেন বৃষ্টিতে না ভাসলেও টাকাই বেসে যাবে। যে বর্ষা শুরু হয়েছে, আগরতলা বানভাসী হয়, মাঝে মধ্যে মনে হয় ওনাদের বক্তব্য শুনলে ত্রিপুরা সহ আগরতলা টাকাবাসী হয়ে যাবে। কিন্তু কি চেহারা! যে ইতিমধ্যে বহুবার বলা হয়েছে, এগুলো পুনরাবৃত্তি করতে চাই না সবটা। এই যে আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন, এই 28 মাস হয়ে গেল একটা নতুন সোশ্যাল পেনশনের দরখাস্ত তারা মঞ্জুর করতে পারেনি। এটা 25,000 কেন, আরো বহু হবে। যদি মঞ্জুর করা হতো এই সংখ্যাটা 25,000 দ্বারা দাঁড়িয়ে থাকতো না। একটা নতুন পেনশন দরখাস্ত তারা মঞ্জুর করতে পারেনি, একটা দিয়ে দেওয়া হয়নি, চাকরি হয়নি, যাও হয়েছে হলো আউটসোর্সিং করে বাইরের লোকদেরকে পাইয়ে দেওয়ার জন্য ব্যবস্থা সেখানে হয়েছে। এই জায়গায়
সেখানে এখন এই প্যান্ডেমিকের কারণে গত 17 মে তারিখে স্বশাসিত জেলা পরিষদের মেয়াদ শেষ হয়েছে। এডিসিতে খুব টাকা পয়সা খুব বেশি আছে, লুট বা রসদ খুব বেশি আছে, এটা বলছি না, কিন্তু এখন এই বড় শরিক দল যেহেতু কাজ নেই, চাকরি নেই, বেকারদের মধ্যে প্রচন্ড ধরনের হতাশা, ওই এডিসি দখল করে অসাংবিধানিকভাবে ওইখান থেকে কিছু লুটে ফটো করে খাও। আপনারা দেখেছেন 17 তারিখ মেয়াদ শেষ হওয়ার পরে প্রতিযোগিতা খুমলুঙে সকালবেলা বিজেপি পতাকা লাগাইতো, বিকালবেলা আইপিএফটি পতাকা খুলে দিয়ে তাদের পতাকা লাগাচ্ছে। এটা শুধু খুমলুং না, এটা খুমলুং, গন্ডাছড়া, কাঞ্চনপুর, দশদা, সাবরুম, বিলুনিয়া, অমরপুর সর্বত্র হচ্ছে। কোন গণতন্ত্র? সরকারি অফিস সরকার বদলাবে, নির্বাচিত সংস্থা নতুন মুখ আসবে, তারা চালাবে। সরকার অফিসে দলে পতাকা উঠবে কেন? সংবিধান বহির্ভূত লোক এরা গিয়ে অফিসারদের ধমকিয়ে জোর করে সই করিয়ে কাজ নেবে কেন? আর এই যে লুটে পটে খাওয়ার যে প্রতিযোগিতা, এটাই হলো বিজেপি আইপিএফটির মারামারি। যে টাকার জ্বালাতে যে মারামারি হলো, কোনো কিচ্ছু নয়। আগামী দিন এডিসি কে দখল করবে? সিংহভাগ পাল্লা কাট থাকবে। টাকার জ্বালাতে মন্ডল সভাপতির উপর আক্রমণ, গন্ডাছড়াতে আইপিএফটির সমর্থক নেতা ওয়ারিশ মিয়ানা ওয়ারিশ খানের মৃত্যু, এরকম বহু জায়গাতে আজকে এটা জনজীবনের উপরে একটা বিরাট একটা সংকট, শাসক দলের এই যে নৈরাজ্য সৃষ্টি করার মধ্য দিয়ে আজকে এটা শুরু হয়েছে। এটা চলতে পারে না। আমরা গণমুক্তি পরিষদ এটা নিন্দা করি। দ্বিতীয়ত, যে সরকার একদিক থেকে বলছে আমাদের 20 লক্ষ কোটি টাকার প্যাকেজে 4,800 কত টাকা কত পয়সা জানি আসবে, টাকার কোনো অভাব নেই। কিন্তু আমরা কি দেখছি, নতুন সরকার তৈরি হওয়ার পর প্রধান মুখ্যমন্ত্রী দিল্লিতে যান, যেহেতু নিজের দলেরই সরকার, একদিনে 9 জন 10 জন 11 জন 1 ডজন মন্ত্রীর সাথে কথা বলতে পারেন, চা খেতেও যান, মিষ্টি খেতেও যান, ভালো, ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী যুবক মানুষ যাচ্ছেন, এতে আমাদের কোনো দুঃখ নেই, বরঞ্চ ভালো যদি ত্রিপুরার জন্য কিছু করতে পারে। টাকা আসছে, ইন্ডাস্ট্রি হবে, নতুন উদ্যোগ হবে, প্রকল্প হবে, রাস্তা হবে, চাকরি হবে। কি অবস্থা আজকে জাতীয় সড়কে? আর কদিন বাদে আমাদের লাইফ লাইন বন্ধ হয়ে যাওয়ার মতো প্রোগ্রাম তৈরি হয়েছে। কয়েকটা ব্রিজ এমন দেওয়া হয়েছে যে কোনো দিন ভেঙে পড়বে। ঠিক আছে, একদিন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, যুক্তির খাতিরে না হয় দোষারোপ করা তো সহজ যে বামফ্রন্ট সরকার এরা তদবির করেনি, তো এখন তো তোমাদের সরকার আছে, কোথায়? তাহলে টাকার যদি এত অভাব না হয়, আপনারা দেখেছেন আপনারাও যে ত্রিপুরা 2 ব্যাটালিয়ন নাকি নতুন টিএসআর এই রিক্রুটমেন্ট হবে, প্রায় 1600-র মতো পুলিশের কনস্টেবলের পোস্ট ভ্যাকান্সি আছে। বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে আমাদের টিএসআর পদ, পুলিশের পদ সব পূরণ করার পর তারপরও যেহেতু এই উগ্রপন্থীর মোকাবেলা করতে হবে, নিরাপত্তা কর্মীর অভাব, তখন এসপিও নিয়োগ করতে হয়েছিল। এখন টিএসআর এর ব্যাটালিয়নের পোস্ট খালি রেখে আবার ত্রিপুরা যে 3 ব্যাটালিয়ন পুলিশ টিএসআর বাইরে পাঠিয়ে দিয়ে 1100 এসপিও নিয়োগ করছেন। কোন যুক্তিতে? কি কারণে? প্রথমত হলো এখন তো সে উগ্রপন্থীর
এই তাণ্ডব নেই। দ্বিতীয়ত হলো টিএসআর এবং পুলিশ উভয়েরই কয়েক হাজার পদ পূরণ আছে, আর তোমার হাতে টাকার নাকি অভাব নাই। তাহলে কেন তোমার এসপিও নিয়োগ করতে হবে? কেন তাদেরকে আধপাটা করে রাখবে? দ্বিতীয়ত হলো এই যে আইন শৃঙ্খলার কথা যেটা বললাম, এখানে শিক্ষামন্ত্রী সেদিন বলছেন রাজ্যে নাকি অপরাধী নাই। আবার আপনারা চেপে ধরেছেন, বলতে বাধ্য হয়েছেন 88% অপরাধী বেকসুর খালাস পেয়ে যাচ্ছে। ভয়ঙ্কর। তো সেই জায়গাতে ভারত সরকারেরই স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে রাজ্যগুলির সাথে কেন্দ্রীয় সরকারের দীর্ঘ যে কথা চালাচালি আলোচনার পর সহমত হয়ে প্রত্যেক রাজ্যে ডাইরেক্টর অফ প্রসিকিউশন করা হয়েছে, অর্থাৎ যাতে যারা তদন্ত করবেন এই অফিসাররা জেনারেল ল অ্যান্ড অর্ডার ডিউটি পালন করতে গিয়ে তাদের উপরে নষ্ট কোনো একটা কেস তদন্ত করতে যাতে সেখানে হ্যাম্পার না হয়। আর বিপ্লব দেবের সরকার, যে সরকারের 88% অপরাধী, খুনি, গণদর্শনকারী, সরকারি সম্পদ লুণ্ঠনকারী, এরা পার পেয়ে যাচ্ছে। আর সেই জায়গাতে এখন ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন এটাকেই উঠিয়ে দেওয়া হলো। এর মানেটা কি? অপরাধীরা আর ভয় পেও না, তোমাদের জন্য স্বর্গরাজ্য করে দিলাম। এই ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন এটা বাধা, এটা থাকলে অসুবিধা, তোমরা আরো নির্ভয়ে তোমরা এগিয়ে যাও। দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ দি ক্রিমিনাল অফেন্স। তারপরে এখানে এই কথাটা আমাদের রাজ্যের, এমনকি দেখলাম সেদিন আপনাদের পত্রিকাতেই একটা ছবি করিন যে শাসক দলের ছাত্র সংগঠন তারাও প্রতিবাদ করছে। এটা কি? আরপিএফটির বিজেপির থেকে নতুন করে ট্রাইবেলদের মধ্যে সংগঠন, কারণ আগে বলানো হয়েছে বামপন্থী ফ্রন্ট সরকার নাকি ককবরককে মর্যাদা দেয় না, ট্রাইবেল ল্যাঙ্গুয়েজ বিকাশের জন্য উদ্যোগ সেখানে নাই, ত্রিপুরাজ্যে নাকি বিএড মানে এই করার জন্য উদ্যোগ নেয় না, এই জন্য টিচার নিয়োগ হতে পারে না। কিন্তু ঘটনা কি এখন? যে ককবরকে পিজিটি পোস্ট আছে, এটা রিক্রুট করার উদ্যোগ নাই। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অন্য সাবজেক্টে নেওয়া হচ্ছে, ককবরক যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট ক্রিয়েট করা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট হলো, তার উল্লেখ নাই। তার সাথে খুব ঘটা করে ওই আনারস দুবাইয়ে পাঠানোর মতো ছবি টবি তোলার মতো ঘটা করে সরকার কিছু লোককে, ছেলে মেয়েদেরকে পাঠালো পশ্চিমবাংলা এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে বিএড করার জন্য। কারণ ত্রিপুরাজ্যের মধ্যে এত বিএড নেই, ঠিক, কারণ আগে বিএড কম্পালসারি ছিল না। এই কারণে নতুন শিক্ষা আইনে শিক্ষক নিয়োগ হতে গেলে পরে বিএড প্রয়োজন, রাতারাতি হয় না। দুশ্চাপি দেওয়া হলো বামপন্থী ফ্রন্ট সরকার নাকি করে না, তারা পাঠালো পশ্চিমবাংলাতে বিভিন্ন ইনস্টিটিউশনে। এবং সেদিন ছাত্ররা এই শিক্ষা ভবনের সামনে আন্দোলন করেছে। পশ্চিমবাংলাতে এরকম দুইটা ব্যাচে প্রায় 400 ট্রাইবেল ছেলে মেয়েদেরকে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বিএড করার জন্য পাঠিয়েছে। এখন বলছে পয়সা দেবে না, তোমরা যার যার পকেট থেকে দিয়ে তোমরা সার্টিফিকেট নিয়ে আসো। ইনস্টিটিউশনগুলো বলছে না, তারা পরীক্ষাও নেবে না, সার্টিফিকেটও দেবে না। এটা অথই জলে ফেলে দেওয়া হচ্ছে। আর চলতি শিক্ষাবর্ষে স্টুডেন্টদেরকে বলা হচ্ছে সরকার দেখবে না, তোমাদেরকে দেখতে হবে। এই ধরনের যে হঠকারিতা, এইভাবে নিরীহ ছাত্রদের সাথে ছিনিমিনি খেলা, এদেরকে প্রলোভনের ফাঁদে ফেলে লোক দেখিয়ে আবার ছেড়ে দেওয়া, এটা কোন ধরনের মানে কি বলে
জনসেবা, কোন ধরনের প্রশাসন পরিচালনার তালিকা এটা? আজকে এই ঘটনাগুলি হচ্ছে। থার্ড, ইদানিংকালে আপনি লক্ষ্য করেছেন খুব ঘটা করে সরকার ট্রাইবেলদের জন্য হঠাৎ করে মায়া কান্না, কোনো এটা মানে আপনাদের অপরাধ, আপনাদের দোষ নয়, কিন্তু কোনো কাগজে তারা বলেছেন, আপনারাও লিখতে বাধ্য হয়েছেন, বলা হচ্ছে যে গত 72-73 বছরে এই প্রথম নাকি সরকার যে উপজাতি সর্দারদের নিয়ে মিটিং করলো, আর কেউ খবর রাখেনি, উপজাতি সংস্কৃতির জন্য কেউ নাম নেয়নি। সেই বীর বিক্রম মাণিক্য বাহাদুর মহারাজা, তারপর আরেক মহারাজা বিপ্লব কুমার দেব, তিনিই নাকি এই করেছেন যে সোনারতরী এই যে ইয়েতে অতিথিশালাতে মিটিং করেছে। এখানেও আশ্চর্যের, সরকার একটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, তার একজন মন্ত্রী আছে, দল আলাদা হতে পারে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মন্ত্রী এখানে আমন্ত্রিত না। মন্ত্রিসভার বরিষ্ঠ সবচেয়ে প্রবীণতম সদস্য তিনি তার দলের নাও হতে পারেন, কিন্তু মন্ত্রিসভার সদস্য তো, তিনি আমন্ত্রিত না। এখানে কিছু মানে মায়া কান্না যে তাদের জন্য ভাষা, সংস্কৃতি এবং তাদের সাথে কথাবার্তা বলে ত্রিপুরাজ্যের উন্নয়নের জন্য সেই নেওয়া হবে। আমি বলতে চাইছি, এই সরকার কোন দলের প্রতিনিধি? আমি ব্যক্তি XYZ কথা বলছি না, আমি বলছি দল হিসাবে ভারতীয় জনতা পার্টি। এই যে এখানে একটু আগে দাদাবাবু বলছিলেন 3 তারিখে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো মিলে যে প্রাকৃতিক সম্পদ, ফরেস্ট, কয়লা খাদান, এগুলি জলের দরে বহুজাতিক কর্পোরে তুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে কে? এই সরকার। ভারতবর্ষের কয়লা খাদান বলে কোন জায়গাতে? ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং পশ্চিম বাংলার ওইদিকে মেদিনীপুর, বাঁকুড়ায় দিকে। আর যে জেলাগুলিতে এই কয়লা খাদান, এগুলো হলো সব ট্রাইবেল অধ্যুষিত। পশ্চিমবাংলাতেও, ঝাড়খণ্ডেও, উড়িষ্যাতেও, ছত্তিশগড়েও, মধ্যপ্রদেশেও। আর সেই লোকের এলাকাগুলি হলো সংবিধানের 5ম তপশিলের অন্তর্ভুক্ত, এবং তার উপরে এখানে পেশা অ্যাক্ট, PESA, পেশা, এটার পুরা আছে। এই পেশা অ্যাক্ট এবং 5th শিডিউলের তার অধিকারটা কি? এখানে যদি কোনো জমি, এটা ফরেস্টের জমি হোক বা নন ফরেস্ট, এই জমি যদি কাউকে লিজ দিতে হয়, সেখান থেকে খনিজ পদার্থ তুলতে হয়, ওইখানকার কমিউনিটির কনসেন্ট নিতে হয়। কমিউনিটি কনসেন্ট দেওয়ার পর 80% সেখানকার কমিউনিটি কনসেন্ট দেওয়ার পরও সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট স্টাডি করতে হয়। আর্থ সামাজিক তার কি প্রভাব হবে যদি সেই সম্পদ তুলে নেওয়া হয়, সেই সম্পত্তি বা জমি যদি লিজ দেওয়া হয়। এই মোদী সরকার এই লকডাউনকে হাতিয়ার করে যেমন শ্রম আইন ভেঙে দিচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে। এখন অবধি 13টা অধ্যাদেশ, 13টা অর্ডিন্যান্স জারি করেছে। কৃষকদের অধিকার হরণ, ট্রাইবেলদের অধিকার হরণ, শ্রমিকদের অধিকার হরণ, আর সর্বনেশ প্যারেক করছে এই ট্রাইবেলদের জমি চিরতরে তাদেরকে তাদের যে হ্যাবিটাট থেকে উচ্ছেদ করার জন্য। আর ত্রিপুরাজ্যের মধ্যে বিপ্লব কুমার দেব মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তিনি প্রথম ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের
কথা ভাবছেন? আরে তার জমি কেড়ে নিয়ে, তার অস্তিত্ব কেড়ে নিয়ে, আপনারা পত্রপত্রিকাতে আপনারাও পড়েন এই যে উত্তরপ্রদেশে এখনো কিভাবে ট্রাইবেলদের উপর আক্রমণ সেখানে হয়। এই কদিন আগেও এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা ট্রাইবেল মহিলা, আদিবাসী মহিলা উঁচু জাতের কুয়া থেকে জল তুলতে গেছে, কিভাবে তাকে প্রকাশ্য পেটানো হয়েছে। আর সেই দলের লোক এখানে উপজাতিদের মায়া কান্না, আসলে কিছুই না, সামনে এডিসি নির্বাচন, কাজে তার আগে একটা সরকার তার মন্ত্রিসভার বরিষ্ঠ ট্রাইবেল সদস্যদের বাইরে রেখে আর ট্রাইবেল ডিপার্টমেন্টের জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ বিজনেসে তাকে এড়িয়ে এই কাজ করছেন, অন্য কিছু না, ট্রাইবেলদেরকে একটা বোকা বানানোর জন্য অপচেষ্টা। এখানে আমাদের প্রোগ্রামের কথা বলা হয়েছে, আপনারা শুনেছেন যে আমরা এই যে গত 17 তারিখ থেকে যে প্রোগ্রাম হয়েছে এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে ভারতীয় জনতা পার্টি এবং কোনো কোনো জায়গাতে আইপিএফটির রক্তচক্ষুকে উপেক্ষা করে হাজারে হাজারে মানুষ আমাদের এই ইয়েতে অংশগ্রহণ করেছে। কোনো জায়গাতে একেবারে সম্মুখ সমরে দাঁড়িয়ে প্রায় চোখে চোখ রেখে নেমেছে, কারণ মানুষ দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কতক্ষণ সহ্য করবে। আজকেও এরকম একটা প্রোগ্রাম হয়েছে সাবরুমের হারবাতলিতে। তো আগামী প্রোগ্রামগুলো বলেছেন, আমি ব্যাখ্যা করছি না। মানুষের এই উৎসাহ সারা আমাদেরকে উৎসাহিত করেছে, সাহসী করেছে। এখন আমরা প্রোগ্রাম নিচ্ছি কামিও হিন্দি, চলো গ্রামে যাই। প্রত্যেকটা মানুষের সাথে আমরা সম্পর্ক করব। কিসের জন্য? রাজ্যে গণতন্ত্র উদ্ধার করতে হবে। গণতন্ত্র থাকলে মানুষের কাজ থাকবে, খাদ্য থাকবে। আজকে যেভাবে চুরি, যেভাবে ডাকাতি, যেভাবে সব কিছু অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটাকে বন্ধ করা যাবে। এই জায়গায় আক্রান্ত মানুষের দলে আপনারা সাংবাদিকরাও আছেন। আমরা চাই যে গণতন্ত্র রক্ষার স্বার্থেই, এটা দলীয় স্বার্থ না, মিডিয়াও সেই গঠনমূলক ভূমিকা এবং সরকারের এই নেতিবাচক ঘটনাগুলির বিরুদ্ধে আজকে যেগুলো ঘটছে, আজকে শুধু গণমুক্তি পরিষদ না, সারা ত্রিপুরা যে ফিল করছে, এটা করা। আর একটা কথা বলে শেষ করতে চাই, এই যে ঘটনাগুলি ঘটছে, এবং সাধারণত আমরা রাজ্যপাল কাছে আমরা যাই না, কারণ আমরা রাজ্যপালের পদটাকে আমরা মনে করি এটা একটা বাড়তি পূজা, এটা অপ্রয়োজনীয়। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা সাদা হাতি পোষা। কিন্তু যেহেতু এডিসির আইনটা এমন হয়েছে, এখন ভোট না হতে পারার কারণে রাজ্যপালের কাছে এডিসির দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে গত 17 তারিখ থেকে, এবং রাজ্যপাল তিনি একজন প্রশাসক বসিয়েছেন জিকে রাওকে। তো স্বাভাবিক রাজ্যপালের কাছে বলতে হবে। আমরা যদি এটা এই মুখ্যমন্ত্রীর কাছে যাই, তিনি বলবেন এটা তো আমার কাছে, রাজ্যপালের কাছে। চিফ সেক্রেটারির কাছে গেলে বলবেন স্যার এটা তো আমাদের না, এটা তো রাজ্যপালের কাছে। এখন আমরা কি বলবো? তো অগত্যা আমাদের উপায় ছিল না, রাজ্যপালের কাছেই আমরা গত 24 তারিখে 2020 তারিখ, এই 24শে জুন 2020 আমি ইমেল করে পাঠিয়েছি যে আমরা আপনার কাছে আপনার কনভিনিয়েন্স অনুযায়ী একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, এবং বলেও দিয়েছি যে এডিসির পরিচালনাগত সম্পর্কে আজকে এডিসি এলাকাতে যেরকম ভাবে জবরদখল করার জন্য বহিরাগত অসাংবিধানিক শক্তিগুলো মানে হামলে পড়েছে, এই জায়গায় যাতে আপনি শক্তভাবে ধরেন, এই কথা বলার জন্য উইথ মানে গ্রেট ডিসমে তিনি উত্তর দিলেন, ইন রেফারেন্স টু ইউর ইমেল অ্যাপ্লিকেশন ডেটেড June 24, 2020,
on the subject cited above. PPS to Governor of Tripura আমাকে লিখছেন গভর্নরের হয়ে, I am directed to inform you that due to preoccupied engagement, the Honorable Governor will not be in a position to give date and time of appointment as requested by you. তিনি সাংবিধানিক ব্যক্তিত্ব, কাজেই অন্য কথা বলা ঠিক হবে না, কিন্তু গণতন্ত্রের প্রতি একটা ন্যূনতম তো শ্রদ্ধা থাকা চাই। হ্যাঁ, বাইরের লোক গভর্নর হয়ে আসেন, তিনি গভর্নর হওয়ার আগে ত্রিপুরা সরকারকে জানতে নাও পারেন, কিন্তু জানা উচিত গণমুক্তি পরিষদ তার ঐতিহ্য কি। আর তিনি যেহেতু আজকে স্বশাসিত জেলা পরিষদের দায়িত্ব পেয়েছেন, তো এই জায়গাতে ট্রাইবাল অর্গানাইজেশনের বক্তব্য শুনবেন না, অথচ তিনি পাতালকন্যা জমাতিয়ার বক্তব্য শুনলেন, তিনি ওই আইপিএফটির বক্তব্য শুনলেন। আর গণমুক্তি পরিষদ ত্রিপুরার যে বৃহত্তম যে ট্রাইবাল অর্গানাইজেশন, সবচেয়ে প্রাচীনতম আর বৃহত্তম অপোজিশন দল, তার বক্তব্য শুনবেন না। অত্যন্ত দুঃখের সাথে, আশ্চর্যের সাথে বলছি যে গভর্নরের এই ধরনের পদক্ষেপ হয়তোবা তাকে ঠিকমতো ব্রিফ করতে পারেননি, বা অন্যদিক থেকে হতে পারে যে গভর্নর সাহেব একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গভর্নরের পোস্টে বসে কি ধরনের ওনার ভূমিকা থাকা এ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এটা হওয়া উচিত না, এটা অনভিপ্রেত, এটা হওয়া উচিত না। যাই হোক, গভর্নর যেহেতু আমাদের বক্তব্য শুনলেন না, এই জন্যই আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি। গ্রামে যাব, প্রত্যেকটা মানুষের কাছে যাব, এই রাজ্যের সরকারের, গভর্নরের এবং সারা দেশের মধ্যে কিভাবে আজকে জনগণের উপরে এই আক্রমণটা ঘটছে আমরা এগুলো তুলে ধরব। এই হলো মোটামুটি আমার বক্তব্য। যদি কোনো দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আপনাদের জয় বাহাদুর জমাতিয়া নিশ্চয়ই আপনাদের সংগঠনে রয়েছে, আর একটা বিষয় হচ্ছে সামাজিক মাধ্যম এবং কিছু সংবাদ মাধ্যমে এসেছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোন একজন মহিলার কাছ থেকে বা তার দেওয়া প্রদত্ত জমিতে ভাড়া করা হয়েছিল, পরবর্তী সময় সুযোগ সুবিধা দেওয়ার কথা, সুযোগ সুবিধা দেওয়া হয়নি বলে অভিযোগ। শাসক দলের অনুগত বিভিন্ন সংগঠন এক প্রকার বিষয়টিকে রূপে এখন আশ্রয় দেওয়া হয়েছে রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের বৃদ্ধাশ্রমে, কিন্তু বিষয়টি জিএপি কিভাবে? হ্যাঁ, নিশ্চয়ই গণমুক্তি পরিষদ আমরা সবসময় সচেতন, আমাদের কাছে খবরগুলো আসেনি এরকম না। জয় বাহাদুর জমাতিয়া তিনি আরএসপি সংগঠনের আরএসপি না, কাজেই এ সম্পর্কে আমাদের বলার কোনো সুযোগ নেই। আরএসপির ব্যাপার তারা, কাজেই এখানে আমি কোনো মন্তব্য করবো না। হ্যাঁ, না না, আমাদের সাথে না, আপনাদের বলছি না, সংগঠন কোনো না কোনোভাবে বিষয়টা ভাবছে না, ভাবার কোনো ব্যাপার নেই। তো অন্য দল করে আমাদের কোনো নিয়ন্ত্রণে নেই। যুক্ত ছিল যখন সে নির্বাচিত ছিল, নির্বাচিত একটা এই প্রতিষ্ঠানে ছিল, কিন্তু অর্গানাইজেশনালি সে আমাদের এখতিয়ারের মধ্যে না, আমাদের কন্ট্রোলে না। কাজে সেই ক্ষেত্রে আমাদের এখানে মন্তব্য করা অনুচিত হবে। তবে এ কথাটুকুই বলবো যে একটা বামপন্থী, আমাদের যে আমরা যে বামপন্থী দলের সাথে যুক্ত আছি, সিপিআইএম না হোক, আরএসপি, আমরা খুব কাছাকাছিতেই, একটা বামপন্থী আন্দোলনের মানে ইয়ে হয়ে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক এবং বুর্জোয়াদের দলে সামিল হওয়াটা এটা দুর্ভাগ্যজনক, এটুকুই বলবো আমি, এর থেকে কিছু বলার আমার ক্ষমতা নেই। আর দ্বিতীয় যে ঘটনা, হ্যাঁ, এটা যখন সোশ্যাল মিডিয়াতে আসলো আমাদের নজরে পড়েছে, ব্যক্তিগতভাবে আমার নজর পড়েছে। স্বাভাবিক, সোশ্যাল মিডিয়া যখন একটা কিছুকে লিখে এটা ভাইরাল হয়, একটু তেল মশলা মাখিয়ে আরও বেশি করা হয়, স্বাভাবিক। এটা খবরটা চোখে পড়ার পর মানে
চুপ থাকার ইয়ে না, ব্যক্তিগত আমি খোঁজ নিয়েছি। এই ভদ্র মহিলা, নিঃসন্তান মহিলা, ওই জায়গাতে তার উপর জমি ছিল ওনার দামে বা খাস দখলে, এবং তার কনসেন্ট নিয়ে সেখানে এই কচুছড়া থানা হয়েছে, এবং থানা হওয়ার পর তাকে যে সমস্ত যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বা তার বাইরেও কিছু করা দরকার ছিল তার ভরণ পোষণের জন্য, সেখানে এগুলি করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের এই ভদ্র মহিলা তার জন্য যে অবস্থা গ্রহণ করা হয়েছে এগুলো ধরে রাখতে পারেননি, তো একটু অসহায় হয়েছেন। তাকে সেই জায়গায় গিয়ে এখন কিছু লোক গিয়ে তাকে, যাতে সে জীবনে আর অল্প মানে বেশি দিন তো বাঁচবেন না, তিনি ঠিকভাবে বাঁচতে পারেন, খেতে ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই যারা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমি নই, আমরা গণমুক্তি ধন্যবাদ জানাবো যারা ওনাকে এই অবস্থা এনে বৃদ্ধাশ্রমে রেখে শুশ্রূষার খাওয়ার ব্যবস্থা করেছেন। এটা মানবিক দায়িত্ব পালন করেছেন, ভালো করেছেন, খারাপ কাজ করেন। কিন্তু এখানে যে গল্প লাগানো হয়েছে তার জন্য কিছুই করা হয়নি, এগুলো অসত্য, এগুলো ঠিক না। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।